সাভারের বিরুলিয়া ইউনিয়নের এই মনোরম দৃশ্যের সাথে অনেকেই পরিচিত। গ্রামের নাম কুমারখোদা হলেও এটি এখন গোলাপ গ্রাম নামে পরিচিত। কোর্ট অফ ওয়ার্ডস অর্থাৎ সরকারি সম্পত্তি হলেও এই জমি দেখিয়ে প্লট বেচাকেনা করেছে লেক আইল্যান্ড নামের একটি আবাসন প্রকল্প। প্লট কিনে ভূমি অফিসে নামজারি করতে গিয়ে ক্রেতারা জানতে পারেন এটা কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি নয়। 141 একর জমি দখল করছে সরকারের। সেই 41 একর দখল করে সেটার নামে সমস্ত পাওয়ার নিয়ে আমিনবাজারে এসিল্যান্ডদেরকে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে সে এই জমিগুলো 141 একর কোটোপর্সের সম্পত্তি দখল করেছে এবং মিউটেশনও নিয়ে নিয়েছে। ওই জমিগুলোই এখন বিক্রি করতেছে। তার ভিতরে আমার মতে প্রায় 600 গ্রাহক আছে যারা ওই কোটোপর্সের আওতায় জমি কিনেছে। পাশের ইউনিয়ন বনগাঁও। যেদিকে চোখ যায় শুধু বালু আর বালু, ঠিক যেন মরুভূমি। অথচ কয়েক বছর আগেও কৃষকেরা এখানে 3 মৌসুমে ফসল ফলাতেন। এখানে এখন নিশান হাউজিং। বাপদাদার জমি হারিয়ে নিঃস্ব এই গ্রামের কৃষকেরা। জোরপূর্বক কৃষকের জমিতে রাতের অন্ধকারে বালু ভরাট করে নিশান হাউজিং। না বলে না জানিয়ে বালু ভরাটের কারণ জানতে চাইলে হয়ে যান চাঁদাবাজির আসামি। এইসব সম্পত্তি একটাও মনে করেন বেচা কিনে হয় নাই। ওই যে আমাদের মনে করেন ওই যে ওই সাইডে মনে করেন আমরা যে তিন ফসলিয়া আর কি 3-4টা ফসল খাই। ফসলের মধ্যে মনে করেন ওগুলোও মনে করেন আমার 19% জমি একটি ওই বরট করে ই করে আলাইছে, আমাদের বলেও নাই। আবার মনে করেন এগুলার এই জমির ইয়ার মধ্যে মনে করেন আমরা ই করবো আইসি, মনে করেন আমাকে আবার উল্টা এই কোম্পানি মনে করেন চাঁদাবাজি মামলা দিছে। এবার বিরুলিয়া ও বনগাঁও 2 ইউনিয়নের 10 গ্রামের জমি লেআউট দেখিয়ে জমি কেনাবেচায় নামে রেলিক সিটি নামের ভুঁইফোড় আবাসন প্রকল্প। এদের বিরুদ্ধে মানববন্ধন করে গ্রামবাসী। প্রত্যেক সম্পত্তি রক্ষার্থে আমরা এখানে খাড়াইছি। মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখনই মানুষের আন্দোলন সংগ্রাম মানববন্ধন করতে বাধ্য হয়। বসত বাড়ি ভিটা বাড়ি আছে যতটুকুই, তো এখান থেকে জোর জবস্ত করে আমাদের উল্লেখ করে উঠাই দিতে চাইতেছে তারা। এই রেলিক সিটির হাত থেকে আমাদের মা মাটি ভিটা রক্ষার জন্য যদি আমাদের জীবন দিতে হয় তবে আমরা আমাদের জীবনকে অকাতরে বিলিয়ে দিব। মানববন্ধন করায় এবার আগ্রাসী হয়ে ওঠে রেলিক সিটির সন্ত্রাসীরা। গ্রামবাসীকে অপরাধী আখ্যা দিয়ে দিনে দুপুরে মারধর করতে থাকে। পরে উল্টো দেয়া হয় চাঁদাবাজির মামলা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ও পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে এই 3 আবাসনের একটিরও অনুমোদন নেই কোনো ছাড়পত্র। কৃষি জমি ভরাট করে সেখানে আবাসন প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছে। জলাধার আইনে প্রথম মামলাটি করব, তারপর উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হবে। অনুমোদন নেই পরিবেশের ছাড়পত্র, আছে শুধু পেশি শক্তি আর কালো টাকার কিছু পুঁজি। চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে ক্রেতাদের মগজ ঝোলায় নামে এসব আবাসন প্রকল্পগুলো। গ্রাস করে নিচ্ছে কৃষকের 3 ফসলি জমি, কখনো ধর্মীয় আবেগে ফেলে কিংবা মুখরোচক কথা বলে স্বপ্ন দেখায় গ্রামবাসীকে। তাদের কাছ থেকে অল্প দামে জমি বায়না করে শুরু করে দেয় প্লট বেচা কেনা। তারপর সেই জমি আর কেনা হয় না, আর প্লট মালিকদেরও রেজিস্ট্রি করে দেয় না। মাঝখানে যা লাভ হয় তা নিয়েই চম্পট দেয় ভুঁইফোড় এসব রিয়েল এস্টেট কোম্পানি।
সুপ্রিয় দর্শক, তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের অনুসন্ধান। সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর গ্রাম। এখানকার মানুষের প্রধান পেশা কৃষি। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এই অঞ্চলে গোলাপ চাষটা একটু বেশি হয়। যেদিকে চোখ যায় না কেন শুধু গোলাপ আর গোলাপ। শান্ত স্নিগ্ধ এই জনপদে হঠাৎ করে নেমে আসে এক আতঙ্ক। সহজ সরল কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। নিজ জমির সামনে দেখতে পাই এই সাইনবোর্ড। বিরুলিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় টিম 360 ডিগ্রি। এই কৃষকের ধানি জমি ভরে ফেলা হয়েছে বালু দিয়ে। ভবানীপুর, সাদাপুর, চাকুলিয়া, কমলাপুর, ধরেন্ডা, গান্ধারিয়া বিশাল জলাশয়। এটা আংরাইলের বিল নামে পরিচিত, সবাই চিনে। এখানে বালু টালু দিয়ে ভরাট করে রাস্তা আটকায় দিছে। এই অবৈধ রেলিক সিটির কারণে আমাদের ধানি জমিগুলা জলাশয় হয়ে গেছে, পানি আটকে গেছে। এই পানি নামানোর কোনো ব্যবস্থা নাই। একই গ্রামের আরেক কৃষক তার বাপ দাদার জমিতে যেতে পারেন না রেলিক সিটির সন্ত্রাসীদের ভয়ে। এরা এমনভাবে একটা গ্যাং গ্রুপ তৈরি করে নিছে, এই গ্যাং গ্রুপ আমাদের প্রতিনিয়ত হুমকি দামকি দিতেছে এবং আমাদের জমিতে আমরা যাইতে পারতেছি না। রাজুকের আদলে করা হয়েছে এই নকশা। আয়তনে 11 বর্গ কিলোমিটার, 8,251 বিঘা জমিতে পড়েছে 10টি গ্রাম। 3 ফসলি কৃষি জমি, স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, মসজিদ, সরকারি রাস্তা, বৃদ্ধাশ্রম, কোনো কিছুই বাদ পড়েনি এই নকশা থেকে। রেলিক সিটিতে নিয়োগ দেওয়া হয় স্থানীয় ভূমিদস্যু, দালাল ও কিশোর গ্যাংসহ স্থানীয় সন্ত্রাসীদের। তাদের পেশি শক্তি কাজে লাগিয়ে বসানো হয় একের পর এক সাইনবোর্ড। সাধাপুরের লোকজনও হতবাক রেলিক সিটির নকশা দেখে। হাসেম গ্রুপ এটা বহুত কষ্ট করে খেদাইছে। একই গ্রামের এই কৃষকরা মাঠ থেকে গোলাপ ফুল সংগ্রহ করছেন। তাদের কাছেও জানতে চাই রেলিক সিটি নিয়ে। আর বাবার কামাই যে আমার জায়গাটা নিব, আমার বাড়িটা নিব, আমার জায়গাটা আইলে আর কইলাম না কিছু। 21 এপ্রিল 2025 রেলিক সিটির কার্যক্রম বন্ধের দাবিতে গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। নিজেদের বসতভিটা ও কৃষি জমি বাঁচাতে আকুতি তাদের। আমাদের মতো কত মায়েরা ভূমি ছাড়া হয়েছে, এখন এই রেলের কোম্পানি আইসা ভূমি ছাড়া কইরা দিতেছে। এরকম মানুষে আমরা এখন কোথায় যা দাঁড়াবো? রেলি কোম্পানি আমগো বিটি বাড়ি জায়গা ওরা দখল করতেছে। রেলিক সিটি নামের যে একটা ভূমিদর্শক কোম্পানি আছে, এই কোম্পানির হাত থেকে এই স্থানীয় মানুষ বাঁচার লড়াইয়ের আন্দোলনে এখানে আমরা মানববন্ধনে পরিণত করছি। যার যার জমিতে সে সাইনবোর্ড দিছে, সেই সাইনবোর্ড রাতের অন্ধকারে ফেসিস্ট সরকার যেরকম 17 বছর মানুষের বাড়িঘর ভাঙচুর করছে, ঠিক ওইভাবেই এই সাইনবোর্ডগুলো ভাঙচুর করছে। পরদিন 22 এপ্রিল 2025 যখন আমি কার্যক্রমটি শুরু করলাম শরীফ ভাইয়ের নেতৃত্বে। আগের দিন যারা মানববন্ধন কর্মসূচি করেছে এবং যারা আয়োজক ছিল তাদের চাঁদাবাজ আখ্যা দিয়ে পাল্টা কর্মসূচি দেয় রেলিক সিটি কর্তৃপক্ষ। তারা আমাদের ক্লায়েন্টকে বলে যে রেলিক সিটি একটা ভুয়া কোম্পানি, তারা কোনো জমি জমা এখানে কিনে নেয়, আপনারা এখান থেকে চলে যান। সেই ক্লায়েন্টদের ভয়ভীতি দেখানো হয়, আমার লোকজনদেরকে ভয়ভীতি দেখানো হয়। কমলাপুর বাজারে এই তরুণকে একা পেয়ে তাকে টার্গেট করে রেলিক সিটির সন্ত্রাসীরা। সাভারের চিহ্নিত ভূমিদস্যু নামে পরিচিত ও একাধিক মামলার আসামি নুরুজ্জামানের ভাই রুহুল আমিন ও তাদের সহযোগী নাজমুল, দুজনই রেলিক সিটির ক্যাডার। দেখলে মনে হবে কোনো অপরাধীকে মারধর করা হচ্ছে, কিন্তু না, অন্যায়ের প্রতিবাদ করায় সালাউদ্দিন নামের এই তরুণকে বেধড়ক মারধর করে রেলিক সিটির সন্ত্রাসীরা। মারধরে নেতৃত্ব দেন
রেলিক সিটির চেয়ারম্যান শাহনেওয়াজ নিজেই। সাংবাদিকদের সামনে নানা অভিযোগ তুলে অপরাধী বানানোর চেষ্টা তার। এখানেই শেষ নয়। ঘটনাস্থল থেকে যখন নিরাপদে চলে যাচ্ছিলেন ঠিক তখনই আবারও হামলা চালানো হয় ওই তরুণের উপর। এবার নেতৃত্বে ছিলেন সেই নুরুজ্জামান। গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এই তরুণকে। রেলিক সিটি প্রতিবাদ করাতে আগের দিন মানববন্ধন করছি, সেই ক্ষেত্রে আজকে আমাকে অনেক মারধর করে। অনার্স পড়ুয়া এই শিক্ষার্থীর নাম মোহাম্মদ মামুন। তার অপরাধও মানববন্ধনে অংশ নিয়েছেন তিনি। এজন্য তাকে পিস্তলের বাট দিয়ে নির্মমভাবে পিটিয়েছে রেলিক সিটির সন্ত্রাসীরা। রেলিক সিটির আপনার যত সদস্য আছে সব ওখানে ছিল, মালিক সব ছিল। আমার আপনার পিস্তল ঠেকাইছে আমার গলায়। নুরজামালের ভাই, আবার দুইটা পিস্তল মাথায় দিছে, এবং আমার পিঠে বাইরে আছে। ওদের বিদেশি অস্ত্র সহ সব ওদের কাছে আছে। এলাকার ওখানে মানুষ না থাকতো তাহলে আমাকে নিয়ে মাইরে ফেলাইতো, মানে আমাকে নিয়ে যেতে চাইছিল, নিয়ে মাইরে ফেলাইতো, গুম করে ফেলাইতো। তাদের অনেক একাধিক তাদের নামে মামলা আছে। গুরুতর অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর এদিকে চলতে থাকে রেলিক সিটির ভুরিভোজ আয়োজন। সালাউদ্দিন সুস্থ হয়ে বাড়ি ফিরে দেখে তিনি উল্টো রেলিক সিটির মামলার আসামি হয়ে গেছেন। অথচ মামলা দায়ের করার আগ পর্যন্ত কথিত রেলিক সিটির চেয়ারম্যান তাকে চিনতেনও না। এদিকে সালাউদ্দিন বাদী হয়ে রেলিক সিটির চেয়ারম্যান শাহনেওয়াজ সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করলে ৩ দিনের মাথায় জামিনে বেরিয়ে যায় সব আসামি। এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও জানায় মামলার তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। সঠিক ও নিরপেক্ষ তদন্ত হবে বলেই বিশ্বাস গ্রামবাসীর। ভিডিও ফুটেজ দেখে যদি আসামি শনাক্ত করা হয় তাহলে বেরিয়ে যাবে প্রকৃত আসামি কারা। তবে ভুইফোড় এসব আবাসন কোম্পানির বিরুদ্ধে উচ্চারণ করলেই হামলার পর মামলাও খায় গ্রামবাসী, এমন উদাহরণ অসংখ্য ভুরি ভুরি। সেই গল্পও জানাবো আপনাদের। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। যারা প্রতারণার ফাঁদ পাতেন তাদের প্রধান অস্ত্র চটকদার মুখরোচক কথা বলা। খুব সহজেই মানুষকে আকৃষ্ট করতে পারে তারা। কিন্তু এই চটকদার কথার বিপরীতে যে বাস্তবতা খুব ভয়ঙ্কর, সেটা যখন মানুষ বুঝতে পারে ততক্ষণে প্রতারকরা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। কথিত রেলিক সিটির চটকদার বিজ্ঞাপনটা দেখা যাক এবার। মানববন্ধনে দাঁড়িয়ে সহজ সরল গ্রামবাসীকে স্বপ্ন দেখাতে থাকেন কথিত রেলিক সিটির চেয়ারম্যান শাহনেওয়াজ। সম্পত্তিকে আমি সম্পদে রূপান্তর করতে চাই। এখন আপনারা এখানে কি হয়তো পাট শাক লাগাচ্ছেন এই মুহূর্তে, যখন এখানে হাউজিং প্রতিষ্ঠিত হয়ে যাবে 1 কাঠা জমির দাম 50 থেকে 60 লক্ষ টাকা আগামী 5 থেকে 10 বছরের মধ্যে হবে। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এক এক করে দিতে থাকেন। আমরা মাত্র শুরু করেছি, 2 মাস হয়ে লাগে শুরু করেছি। আমরা কিছু জমি আমরা সাবকবলা কিনেছি, কিছু জমি আনুমানিক আমরা কিনেছি সাবকবলা জমি কিনে 10 থেকে 12 পাখি, এবং আমরা জয়েন্ট ভেঞ্চারে নিয়েছি প্রায় 200 পাখি। জয়েন্ট ভেঞ্চার যেমন হচ্ছে এই যে আমাদের চাচা মুরব্বী আছে, তার 60 পাখি জমি আছে, তার 60 পাখি জমি হাউজিংকে দিয়েছে। আরেকজনের আছে 50 পাখি জমি, তারা হাউজিংকে দিয়েছে। তারা এটার বিনিময়ে তারা প্লট নেবে, কোনো টাকা পয়সা হচ্ছে নেবে না, আমরা ডেভেলপ করে তাদেরকে প্লট দিবে।
রেলিক সিটির নামে কতটুকু জমি আছে যাচাই করতে আমরা হাজির হই সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের ভূমি সহকারী কমিশনার কার্যালয়ে। এই কার্যালয়ের কর্মকর্তা ভূমি সহকারী কমিশনার আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও জানালেন, রেলিক সিটির নামে 1% জমিরও নামজারি বা কাগজপত্র নেই। সাভার সাব রেজিস্ট্রার কার্যালয়। নামজারি না হলেও নিশ্চয়ই এখানে জমির কেনার তথ্য পাওয়া যাবে। সাব রেজিস্ট্রার অফিসের তথ্য বলছে, রেলিক রিয়েল এস্টেটের নামে মাত্র 6% জমি বায়না, ব্যক্তির নামে 4.25% আম মোক্তার নামা ছাড়া আর কোনো দলিল বা কাগজপত্র পাওয়া যায়নি। এমনকি গ্রামবাসী কেউ তাদের জমি রেজিস্ট্রি অফিসে এসে কথিত রেলিক সিটির নামে বরাদ্দ কিংবা লিজও দেয়নি। অথচ এই চটকদার নকশা দেখিয়ে প্রবাসীদের কাছে জমি বিক্রি শুরু করে দিয়েছে রেলিক সিটি। টিম 360 ডিগ্রি এবার হাজির সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। রেলিক সিটি সহ যেসব সিটি রয়েছে আর কি সাভারে, আমরা কোনো অবৈধ কোনো কিছু সাভার রাখবো না। আর রিলিক সিটি হলো যদি মানুষের সাথে অবৈধভাবে কার্যক্রম ব্যবসা পরিচালনা করে যদি প্রতারণা করে, তাহলে কোনো প্রতারককে এবং প্রতারণার সাথে যারা জড়িত আছে তাদেরকে হলো যে আমরা এখান থেকে উচ্ছেদ করে দেব। এই গ্রামটির নাম বেড়াইদ। অধিকাংশ মানুষের প্রধান পেশা এখানে কৃষি। যেদিকে দুচোখ যায় শুধু বালু দিয়ে ভরাট করা হয়েছে, ঠিক যেন মরুভূমি। আবাসন প্রতিষ্ঠান নিশান হাউজিংয়ের থাবায় এখন নিঃস্ব এখানকার কৃষকরা। তাদের একজন নূর আলম। তার বাপ দাদার 3 ফসলি জমিতে এখন শুধু ধুধু বালুচর। এই বালু ফেলাইছে, এখানে কোনো ফসল বানাইতেছে না এবং এরা এই আওয়ামী লীগের ক্ষমতার কারণে মামলা হামলা মনে করেন আমরা তো বাড়ি থাকতে পারিনি, বহুত মামলা খাইছে, বহুত জুলুম অত্যাচার করছে। হ্যাঁ, সেই আওয়ামী লীগের দোষরা অহন্তরী পরিকল্পনা করে মানুষের হস্ত অহন্তরী তারা চেষ্টা করতেছে। নিজেদের জমি জোর করে কেন ভরাট করা হচ্ছে সেটি জানতে গিয়ে হয়েছেন চাঁদাবাজি মামলার আসামি। এই জমির ইয়ার মধ্যে মনে করেন আমরা এই করবো আইসি, মনে করেন আমাকে আবার উল্টাই কোম্পানি মনে করেন চাঁদাবাজি মামলা দিছে। নিশান হাউজিংয়ের দখলদারদের হাত থেকে রেহাই পায়নি সরকারি রাস্তাও। এটা শেষ আছে না, এটা যে বাউন্ডারিটা শেষ মাথা অতিরিক্ত যায়, ওই যে আম গাছটা আছে না এই বরবর, ওই পর্যন্ত সরকারের রাস্তা গেছে। রাস্তা বন্ধ করছে কারা? এটা হাউজিং এর লোকেরা। কোন হাউজিং? নিশান। আমাদের কাছে অভিযোগ নিয়ে হাজির হন এই নারীও। আমরা যে ক্ষেত খোলা করে খাইতাম সেটাকে ইন টোটাল বদ্ধ, পরে আমরা বাধা দিয়ে মনে করলেন আমাদের ছেলেরা আসে বলে যে চাঁদাবাজি চাইতে আইছে, যে আমার ছেলেরাই যদি আইয়া বলে যে আমাদের জমিতে আমরা বালি ফালাতে দিব না, তারপরেও বলে যে না তোমরা চাঁদা চাইতে আইছো। আমাদের উপস্থিতি জানতে পেরে জড়ো হতে থাকেন নিশান হাউজিংয়ের লোকজন। আওয়ামী দোসররা পালিয়ে গেলেও এখনো ক্যামেরায় কথা বলতে ভয় পান কেউ কেউ। গল্পের ছলে বেরিয়ে আসে অনেক কিছু। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন একটি সরকারি খাল। এই খালটিও ঠিক এভাবে বালু ফেলে ধীরে ধীরে ভরাট করে ফেলা হচ্ছে এবং এই কাজটি করছে নিশান হাউজিং নামে একটি আবাসন কোম্পানি। এটা একটা চলাচলের রাস্তার জন্য একটা ভাত দিয়ে দিছে, মানুষ চলাচল করতেছে। নিশান হাউজিংয়ের দালাল নামে পরিচিত এই ব্যক্তি আমাদের
উল্টো বোঝাতে থাকলেন। দেখাই যাচ্ছে যে বালি তো লেগের ভিতর চলে গেছে। আপনি মানুষ না ওইটা বালু কিভাবে গেল? শুনেন, তাহলে এই মানুষটা এই পানি হাইটাকে তো এটা এই রাস্তা করে দিছে, এটা ভালো হয়েছে না? এটা মানুষ হাঁটা চলাচল রাস্তা না হয়তো তাহলে ভালো হয়তো। আরে ভাই, আমার ছবি কেন তুলতেছেন? এটা তো বড় অপরাধ করতেছে। নিশান হাউজিংয়ের অবৈধ কাজের পেছনে শক্তি ছিলেন বনগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ। 5 আগস্টের পর থেকে এই দুই নেতাই পলাতক। অবৈধভাবে মানুষের জমি দখলের বিষয়ে সাক্ষাৎকারের সময় দিতে ফোন করা হয় নিশান হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিনকে। নিশান হাউজিং নিয়ে একটা রিপোর্ট করছিলাম, আপনার একটা বক্তব্য প্রয়োজন। আপনার অফিসে আসি, আপনার অফিসে থাকবেন না? ওই শ্যামলী কিন্তু তিনি সময় দেবেন বলে জানালেও আমাদেরকে আর সাক্ষাৎকারের সময় দেননি। একইভাবে রেলিক সিটি কর্তৃপক্ষ চাঁদাবাজির মামলা করে কমলাপুর রাজারবাগ গ্রামবাসীর বিরুদ্ধে। যাদের মারধর করেছিল রেলিক সিটির সন্ত্রাসীরা, উল্টো তাদেরই চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। বলা হয় তাদের লোকজনই মারধর করেছে। যারা নিজেদের প্রকৃত সৎ ও আসল আবাসন ব্যবসায়ী হিসেবে দাবি করে মামলা করল, সেই রেলিক সিটির পরিবেশ ছাড়পত্র আছে কিনা জানতে প্রথমে হাজির হই পরিবেশ অধিদপ্তরে। আরেকটা হলো লেক আইল্যান্ড, আরেকটা হলো আপনার নিশান সিটি। একটারও নাই না? একটারও ছাড়পত্র নেই। অনুমোদন ছাড়া সৎ ব্যবসায়ীরা কখনোই ব্যবসা করে না। এবার দেখা যাক রেলিক সিটি কতটা সৎ। টিম 360 ডিগ্রি এবার হাজির রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে। কথা হয় রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল আলমের সঙ্গে। এটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প তো অনুমোদন নেই, এমনকি রাজধানী কর্তৃপক্ষ কর্তৃক কোনো নিবন্ধনও নেই। এই বিষয়টি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং সে বিষয়ে আমাদের একটি টিম অলরেডি তদন্ত করে এসেছে এবং জলাধার আইনে মামলা রুজু করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এবার শাহনেওয়াজ কি বলবেন? না না, এটা রাজুকের নিবন্ধন ছাড়াও না, অনেক কোম্পানি আছে রাজুকের নিবন্ধন। আমরা নিবন্ধন চলে নিব, আমরা এটা অ্যাপ্লিকেশন করেছি, অনেকগুলো কাজে আমাদের প্রক্রিয়াধীন আছে। তাহলে রাজুক অনুমোদন ছাড়া ৮,২৫১ বিঘার এই নকশা করলেন কিভাবে? এটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানি, আমি বলি এটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির নির্দিষ্ট কিছু মানে একটা পরিকল্পনা হচ্ছে থাকে। এখানে হচ্ছে আমরা আমাদের এখানে রিজার্ভ এরিয়া অনেক কিছু আছে। আপনি যেটা হচ্ছে বলবেন এটা না, এটা আমাদের ফাইনাল না, এটা আমাদের ফাইনাল না, এটা আমাদের ফাইনাল না, এটা খসড়া। আসলেই সবকিছু চলছিল চটকদার বিজ্ঞাপন আর মিথ্যা আশ্বাসের ওপর। গ্রামবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে গোপন অনুসন্ধান চালায় রাজুক। অনুসন্ধানে অভিযোগের সত্যতা খুঁজে পেয়ে রাজুক রেলিক সিটি কর্তৃপক্ষকে নিজ দায়িত্বে বালু ভরাট বন্ধ, সাইনবোর্ড অপসারণ করে সব ধরনের কার্যক্রম বন্ধ করে 7 দিনের মধ্যে অবহিত করার জন্য নোটিশ দেয়। কিন্তু সেই নোটিশ উপেক্ষা করেই অবৈধ রেলিক সিটি কার্যক্রম চালিয়ে যায়। পয়লা বৈশাখ উপলক্ষে একটা ধামাকা অফার। রেলিক সিটির ফেসবুক পেজে ঢুকতেই চোখে পড়ে বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। এবার শুনুন তিনি কতটা দৃঢ়তার সাথে মিথ্যে কথা বলছেন। কোনো ধরনের বৈধতা ছাড়া এই ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে থাকলে বিচার পরে তার আগেই হচ্ছে আপনি বলবেন আমি এখানে বিজনেস গুটিয়ে নিয়ে হচ্ছে চলে যাবেন। ধর্মীয় ইস্যুকেও কাজে লাগায় তারা। ইসরায়েলের সমর্থক যারা আছেন তাদের কাছে আমরা কোনো প্লট বিক্রি করছি না। আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয় রশিদ আল রুহানি নামের এই ব্যক্তিকে। কৃষক আছেন, যারা কৃষক আছেন এখানে আশেপাশে, আমরা তাদের সাথে কথা বলবো। রেলিক সিটির ক্যাডারদের বানানো হয়েছে কৃষক। রেলিক সিটির সম্পর্কে আপনি কি জানেন? রেলিক সিটি এখানে আসার পর এখানে জমি কিনতেছে, দখলের কোনো জোর জবরদস্তি নাই। রাজুকের অনুমোদন না থাকার পরেও কিভাবে তিনি এতটা নিশ্চয়তা দিচ্ছেন? আমাদের দর্শকরা কিন্তু আমার উপরে অনেক দায়বদ্ধ থাকেন। তার প্রচারণায় যারা প্রতারিত হবেন তাদের দায় কি তিনি নেবেন, এমন প্রশ্নও করা হয় তাকে। ভিডিওতে কোথাও বলি নাই যে এটা হচ্ছে এটাতে জোর করবে না। হ্যাঁ,
এই কথাটা কোথাও আপনি পাবেন না। রেলিক গ্রুপের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায় তাদের প্রধান কার্যালয় মিরপুরের পাইকপাড়ায়। ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে শাহনেওয়াজের নাম নিতেই একজনের বিরূপ মন্তব্য। যদি আছে কিনা চিটারে কেন ওই যে মোনামত দাঁড়িয়েলা আল্লাহ তো একবার মাইট দিত চিটার সালাই লোকে বাপ লয়। একদিন আমি মাইট দিতে লইছিলাম, ডেভেলপারের ব্যবসা করে কয়েকদিন সাল্লার পোশালা কি করে না করে আর জানি না। কই বুং বাং হাং ফাং এখানে হুন্ডা থই, আমি কই হুন্ডা থইছ কে অফিস আছে কিনা গিয়া দেখেন। এই ভবনের দ্বিতীয় তলার ছাদের একটি কক্ষেই ছিল রেলিক সিটির প্রধান কার্যালয়। এটা কি রেলিক সিটির অফিস নাকি? এটা না, কর্নার একটা ছিল, এখন নেই। রেলিক সিটি চলে গেছে কত আগে? 6 মান্থ, আমি 6 মান্থ তো বেশি হবে। আমাদের ক্যামেরা দেখে কিছু বলতে চাইলেন দেলোয়ার হোসেন নামের এই ব্যক্তি। বাইক চালাইতো, পাঠাও চালাইতো। পাঠাও চালাইতো? হ্যাঁ, পাঠাও চালাইতো সে। আচ্ছা, পাঠাও চালাইতো আর বিভিন্ন জায়গায় মনে করেন ধান্দাবাজি করে করতো। তাই এলাকায় সবাই বলে যে সে খারাপ। সালটা 2020। তাকে লোভ দেখিয়ে একটি ব্যবসার স্বপ্ন দেখায় শাহনেওয়াজ। বাকি গল্পটা শোনা যাক ভুক্তভোগী দেলোয়ারের মুখ থেকেই। তার ঘরে বাজার হয় না, আমার দোকান থেকে বাজার খাইছে, আমার ঘর ভাড়া বাকি আসলে প্রায় 1 লাখ টাকার উপরে। এইগুলো সে পরে যাওয়ার সময় এই টাকা দিয়েই সে পরিশোধ করে গেছে। এরা সবাই মনে করেন কাছ থেকে এটা বিক্রি করে আর রেজিস্ট্রি করতে পারে না। সে তো টাকা কিছু খরচ করে পারছে। আমি বিভিন্ন জায়গা থেকে হাওলাত মহলত কইরা আইনা তবে এই জায়গাটা আমি রেজিস্ট্রি করছি। রেজিস্ট্রি করার পরে সে মনে করেন তাল বানা শুরু, কারণ রেজিস্ট্রি তো হয়ে গেছে। তার কাছে আমি আমার হিসাব চাই, সেই হিসাব দিতে রাজি না। হে আমার কাকে আমার এই কোম্পানি, মানে ওই কোম্পানির আদৌ কি আছে কিনা আমি জানি না, দেখি নাই। প্রতারিত হয়ে আবার উল্টো মামলার আসামি হয়ে যান দেলোয়ার। হিসাব চাইছি, হিসাবও সে দেয় নাই। সে উল্টা আমার নামে একটা তারে মারছে, এই ধরনের একটা মামলা করছে। মামলা করে আমারে আমি কোর্ট পর্যন্ত গেছি, কোর্ট থেকে আমি যাবি না। এই লোকের কাছ থেকে সাবধান, তার কাছ থেকে কোনো প্লট, কোনো টাকা পয়সা লেনদেন যাতে রিকোয়েস্ট রইল তার জন্য না করে। এই বৃদ্ধের নাম মোজাম্মেল হক। টিম 360 ডিগ্রির খবর পেয়ে হুইল চেয়ারে ভর করে এভাবেই হাজির হন। তিনিও আমাদের কিছু বলতে চান। 24 সালের মধ্যে আমাদের কাছে হ্যান্ডওভার করার কথা, মানে বিল্ডিং করে হ্যান্ডওভার করার কথা। এবং ইতিমধ্যে তো এতদিন গেছে, তারা লাস্ট প্ল্যানটাও পাস করে যায়নি, আমাদের দিতে পারে নাই। এবং এরপরে তার সঙ্গে আমার আর কোনো কথা নাই এবং তাকে পাওয়া যাচ্ছে না। ফোন দিলে ফোন ধরে না। আমরা এবার রেলিক সিটির কর্পোরেট অফিসে যেতে চাই। তাদের ওয়েবসাইটের ঠিকানা বলছে মোহাম্মদপুরের মনসুরাবাদের এটাই তাদের কর্পোরেট অফিস। ভেতরে ঢোকার সময় দেখা গেল সাভারের শরীফ ও ফারুকের সাথে, যিনি প্রিন্স ফারুক নামে পরিচিত, যাকে কৃষক সাজিয়ে বিজ্ঞাপন বানানো হয়েছিল। আমাদের ক্যামেরা দেখেই আড়ালে গিয়ে ফোন দিতে থাকলেন বিভিন্ন জনকে। এবার ভেতরে যাওয়া যাক। কিন্তু এ কি? এ তো দেখছি সবেমাত্র ভবন নির্মাণের প্রস্তুতি চলছে। এটা কর্পোরেট অফিস হয় কিভাবে? এইখানে অফিস নাই, এখানে আসলে ভাই বসে কোথায়? এখানে আসেন না এরকম না? এই ছবিতে দেখা যাচ্ছে মিরপুরে 8 তলা রেলিক দক্ষিণা হাওয়া আর মোহাম্মদপুরের 9 তলা রেলিক মনু গার্ডেন গ্রাহকদের হ্যান্ডওভার করা হয়েছে। আর মধ্যপাইকপাড়ায় রেলিক স্বপ্নের কাজ চলছে। এর সবই কাগজে কলমে। আমরা আবারও মিরপুরের দেলোয়ার হোসেনের সামনে। বিভিন্ন জায়গা থেকে এরকম টাকা পয়সা না খাইছে, এই জায়গায় তার মামলা চলতে আছে। আরও
ওই নেওয়াজের বিরুদ্ধে মামলা আছে। ওই বনানীতে এক রড সিমেন্টের দোকান থেকে রড সিমেন্ট আনছে, সেই লোক আমার বাসায় আইছিল। হ্যাঁ, তখন আমার বাসায় থাকে না, ভাই সে ওইখানে থাকে, 375 নম্বর বাসায় থাকে সে। তার কথার সূত্র ধরে আমরা হাজির হই রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায়। জিএম স্টিল এজেন্সি এই দোকান থেকে 8,23,000 টাকার রড বাকি নিয়ে টাকা দেননি দীর্ঘ 5 বছরেও। বাধ্য হয়ে জিএম স্টিল এজেন্সি মামলা করেছে উইন ডেভেলপমেন্টের এমডি রাকিবুল ইসলাম এবং পরিচালক শাহনেওয়াজের বিরুদ্ধে। অর্থাৎ 5 বছরের আগে তিনি উইন ডেভেলপমেন্টের কর্মচারী ছিলেন। ম্যানেজার ইমরান হোসেনকে দোকানে পাওয়া গেল না, কথা হলো মোবাইল ফোনে। শাহনেওয়াজ সাহেব দোকানে এসে মাল নিতে দিতে পেমেন্ট করছে, বুঝছেন? যেতে নিতে এক সময় মনে করেন 30-40 লাখ টাকার মাল নিতে, পরে আমরা 8,23,000 টাকা দিব। কি করছে, টাকা পয়সা নিয়ে ওখান থেকে বের হয়ে গেছে। এতক্ষণ দেখে কি বুঝলেন? শাহনেওয়াজের অতীত ইতিহাস প্রতারণায় ভরা। ঢাকার পাশে কেরানীগঞ্জের লাবণী পয়েন্টেও আবাসন প্রকল্পের স্বপ্ন দেখিয়েছিলেন ওখানকার মানুষকে। স্থানীয় লোকজনের প্রতিবাদে চলে এসে এবার আস্তানা গেড়েছেন ঢাকার আরেক পাশে সাভারের বিরুলিয়ায়। তারপরের গল্পটা শোনাবো আমরা, তার আগে নিচ্ছে আরও একটা বিরতি। অনেকে মনে করেন পেশি শক্তি, দালালি, প্রশাসন ম্যানেজ না করে কেউ আবাসন প্রকল্প করতে পারে না। কিন্তু আইন কানুন মেনে চললে এর কিছুই লাগে না। তবে কথিত রেলিক সিটি আইনের পথে না হেঁটে হেঁটেছেন ভিন্ন পথে। এবার সেই কথিত রেলিক সিটির সাথে জড়িত ব্যক্তিদের আপনাদের পরিচয় করিয়ে দেব। শাহনেওয়াজ ব্যক্তিগত পরিচয়পত্র বলছে তার স্থায়ী বাড়ি শেরপুরের শ্রীবর্দিতে, কিন্তু ঠিকানা অনুযায়ী শাহনেওয়াজকে চিনতে পারছেন না কেউ। শাহনেওয়াজ পিতা লিয়াকত আলী, এই নামের লোক আমরা অনেক খোঁজাখুঁজি করছি এই ভাইডাঙ্গা ইউনিয়নে, কিন্তু এই নামে কেউ কোনো লোকই বলতে পারে নাই যে আমি চিনি। আমরা অনেক খোঁজাখুঁজি করছি। এমনকি রানী শিমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হামিদ সোহাগ ও 7 নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মোস্তাক মিয়াও চিনতে পারছেন না শাহনেওয়াজ ও তার বাবা লিয়াকত আলীকে। 2 নং রানী শিমুল পাইলট ইউনিয়নের এই শাহনেওয়াজকে আমরা চিনি না। এই নামে এই ঠিকানায় কোনো ছেলে আমার ইউনিয়নে বাস করে না। এটা যদি বলে তাকে এটা প্রতারণামূলক বলছে, আসলে বাস্তব উনি আমার এলাকার, আমার ইউনিয়নের কোনো বাসিন্দা না। মোহাম্মদ সাব্বির হোসাইন, বাড়ি নওগাঁ সদরে। তিনি অবৈধ রেলিক সিটির অ্যাডমিন ও অপারেশনের পরিচালক। ফারুক ও শরীফ মূলত এই দুজনই শাহনেওয়াজকে নিয়ে যায় সাভারের বিরুলিয়ার রাজারবাগ গ্রামে। মোহাম্মদ নুরুজ্জামান রেলিক সিটির অন্যতম পেশি শক্তির হাতিয়ার। চলাফেরা করেন অস্ত্র আর কিশোর গ্যাং নিয়ে। আওয়ামী লীগের সাভার উপজেলার সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ডান হাত ছিলেন নুরুজ্জামান। রাজীবের ভাগ্নে মামা জাকিরের সাথে জমি দখল ও জমির ব্যবসাও করতেন এই নুরুজ্জামান। মামা জাকির পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তাদের হিসেব দেখাশোনা করার দায়িত্ব এখন নুরুজ্জামানের উপর। কিভাবে মানুষের জমি দখল করতে হয় সেই কৌশল ভালো জানা আছে একাধিক মামলার আসামি নুরুজ্জামানের। আমিনবাজারের ভাকুরতায় এই জমির উপর নজর পড়ে মামা জাকিরের। জমি দখলের পুরো দায়িত্ব দেওয়া হয় নুরুজ্জামানকে। সব সময় এখানে চলে অস্ত্রের মহড়া। জমির প্রকৃত মালিকরা পুরোপুরি অসহায় নুরুজ্জামান বাহিনীর কাছে। অ্যাডভোকেট আইরিন নাহার, তার 50% জমি হাতিয়ে নিতে মরিয়া নুরুজ্জামান নিজের জমি দখলমুক্ত করতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন কয়েক বছর ধরে। প্রতিনিয়তই ওর কিছু গুন্ডা বাহিনী থাকে, 20-30 জন করে ওর সাথে থাকে, যারা আমি গেলে বা আমরা যখন জমির কাছে যাই তারা এসে বাধাগ্রস্ত করে, মারধর করে। উপজেলার চেয়ারম্যান রাজীব, তার ভাই সমর
তার কাজিন বোধহয় লিয়াকত চেয়ারম্যান, এদের ছত্রছায়ার এরকম একটা বাহিনীর দ্বারাও নিয়ন্ত্রিত হয় 5ই আগস্টের এই ঘটনা। ওই 13 দিন 14 দিন যে পুলিশ ছিল না, ওই সময়ের মধ্যে ওর এই সন্ত্রাসী বাহিনী নিয়ে ওখানে ওয়াল টল করে ফেলে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে রাজনৈতিক দলগুলো আছে, লোকালি যারা ওখানে আছে, তাদের ছত্রছায়া আবারও একই কাজই করে যাচ্ছে। পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির সাবেক পরিচালক মোহাম্মদ আওলাদ হোসেন খান, তার 15% জমি এখন নুরুজ্জামানের কবজায়। থানায় একটা নন জিআরও মামলা করলাম, মামলায় ওদের চার্জশিট হয়ে গেল। চার্জশিট হলে কোর্ট করলো কি দায়িত্বটা দিল ইউনিয়ন পরিষদে। এটা সম্ভবত ধরেন আগস্ট না জুলাই মাসের দিকে আসলো। আগস্টের 5 তারিখে যখন পুলিশ নাই, ওরা 6 তারিখ দিবাগত রাত্রে একটা ভেকু এনে আমার পুরো বাউন্ডারি ভেঙে ফেলল। ওরা আমার ঘরটা একদম ডেমোলিশ করে দিল। গাছগুলো ওই ভেকু দিয়ে টেনে, অনেক বড় গাছ শিকড় সহ উঠিয়ে ফেলেছে। অ্যাডভোকেট জাকিয়া আক্তার কেয়া, তার জমিও নুরুজ্জামানের দখলে। দেখা যাচ্ছে যে আমাদের জমির অনেক মালিকদের কিন্তু সে নামজারি কেটে ফেলছে। হ্যাঁ, এই নামজারি যে কাটলো সেটা আমাদের এসএ ল্যান্ড অফিস বলেন, ভূমি অফিস বলেন, সেখানে নামজারি কাটার কিন্তু কিছু প্রক্রিয়া আছে। সেটা হচ্ছে নুরুজ্জামান যদি এই জমির মালিক হয়ে থাকে, অপরপক্ষ আমরা যারা আছি, যারা এফেক্টেড, বিশেষ করে আমি যেটা স্পেশালি যেটা মেনশন করতে চাচ্ছি 1973 দাগের যাদের মেজরিটি পিপলের আর কি আপনার জমি যে নামজারি কেটে ফেলছে, সেখানে তাদেরকে কিন্তু একজনকেও কিন্তু জানানো হয়নি। হ্যাঁ, তাহলে এই অ্যাট এ টাইম এতগুলো জমির মালিকের নামজারি কিভাবে কাটলো? নুরুজ্জামানকে আমি বলতে পারছি না, কারণ শাহিদার নামে রিপোর্ট এসছে। আর ইনি হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক সদস্য, নাম এনায়েত হোসেন। তার মতো শতাধিক সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীর জমি গ্রাস করে নিয়েছে নুরুজ্জামান। তারা এই জমির একটি দাবিদার উত্থিত হয়েছে 2-1 বছর আগে, এবং একটা মামলা করেছে যে আমাদের এই জমিটা তাদের এই হিসাবে। সেই মামলা ইতিমধ্যেই আমরা ফলাফল আমাদের পক্ষে গেছে। সারা জীবনের সঞ্চয়ের টাকায় যে জমি কিনেছিলেন, সেটি এখন ভূমিদস্যুদের দখলে। এই ব্যক্তির নাম রুহুল কুদ্দুস। জীবনের সব সঞ্চয় এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে 3 কাঠা জমি কেনেন সাভারের বিরুলিয়ার লেক আইল্যান্ড থেকে। কিন্তু জমির নামজারি করতে গিয়ে জানতে পারেন কোর্ট অফ ওয়ার্ডসের সরকারি সম্পত্তি গছিয়ে দেওয়া হয়েছে তাকে। 600-700 গ্রাহক এই কোর্ট অফ ওয়ার্ডসের আওতায়। প্রত্যেকটা ফ্যামিলি একটা ছোট্ট আশায়, একটা বাড়ি করার আশায় তার সংসার পরিজনের মধ্যে থেকে কিছু কিছু টাকা সেভ করে এই জমিটা কিনেছে। আমি আজকে ক্ষতিগ্রস্ত, টুডে অ্যান্ড টুমোরোতে, বরং বর্তমান ভবিষ্যৎ সব মিলিয়ে প্রত্যেকেই এই 600 গ্রাহক একদিন না একদিন ক্ষতিগ্রস্ত হবে। যে মোবারক হোসেন একজন ভূমিদস্যু হায়ানা, উনি পর্দার অন্তরালে এই বাংলাদেশের একজন আওয়ামী লীগের দোসর। কোর্ট অফ ওয়ার্ডসের সরকারি জমি দখলের বিষয় জানতে আমরা হাজির হই তেজগাঁওয়ের ভূমি ভবনে। এখানে এসে পাওয়া গেল একটি চিঠি। এই চিঠিতে দেখা যাচ্ছে 2021 সালে কোর্ট অফ ওয়ার্ডসের নবাবী এস্টেটের 141 একর সরকারি জমি উদ্ধারের জন্য ঢাকা জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। ঢাকা জেলা প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে জানতে আমরা হাজির হই ঢাকার জেলা প্রশাসন কার্যালয়ে, কিন্তু জেলা প্রশাসককে অফিসে পাওয়া গেল না। অভিযোগের বিষয়ে জানতে টিম 360 ডিগ্রি লেক আইল্যান্ড লিমিটেডের গুলশান অফিসে হাজির হয়, কিন্তু অফিসে লেক আইল্যান্ডের মালিক মোবারক হোসেনকে পাওয়া গেল না। কথা হয় কোম্পানির নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। সরকার তো করছে, সবই তো সরকার করছে। যখন যে সরকার ছিল, সিএস রেকর্ডে সরকারি রেকর্ড, এসআর সরকারি রেকর্ড, আরএসআর সরকারি রেকর্ড, বিএস সরকারি রেকর্ড, জমির হাত বদলের সময় দলিল করে সরকারি ঢুকে, ইমিগ্রেশন করে সরকারি দপ্তর।
এখানে তো যে ব্যক্তি জমি কিনে তার তো কোনো হাত নাই, সে শুধু টাকা দিয়ে জমির নাম পরিবর্তন করেছে। সমস্ত রেকর্ড যদি গভর্নমেন্টের করছে, যদি কোনো লাইব্রেরি থাকে সেটা গোষ্ঠী গভর্নমেন্টের বিরুদ্ধে তারা মামলা করবে। অবৈধ আবাসন প্রকল্প নিয়ে আমাদের কথা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খানের সাথে। এই যে আবাসন কোম্পানিগুলো আবাসনের নাম দিয়ে 3 ফসলি জমি ভরাট করছে, এটা কিন্তু বাংলাদেশে যত ধরনের আইন আছে সেখানে 3 ফসলি জমি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান জমি। বিশেষ করে আমাদের তো সাম্প্রতিক সময় কৃষি জমি কমছে এবং সরকার কিন্তু কৃষি জমি সুরক্ষা আইন করতে যাচ্ছে। আসলে এইভাবে যে নির্বিচারে প্রশাসনের নাকের ডগায় এটা হচ্ছে, এটা অবিশ্বাস্য এবং কোর্টের কিন্তু বারংবার নির্দেশনা আছে এই যে অবৈধ এই ধরনের প্রকল্প থেকে এই জমিগুলোকে সুরক্ষা করা। প্রশাসনের খুব দ্রুত উচিত এখানে সরেজমিন ব্যবস্থা নেয় যেন ভবিষ্যতে এই যে এলাকাতে এই ধরনের 3 ফসলি অত্যন্ত মূল্যবান এই যে আমাদের কৃষি জমি সেটা কেউ যেন দখল করে আবাসনের নামে ধ্বংস না করতে পারেন। এরই মাঝে অবৈধ রেলিক সিটিকে নোটিশ দেওয়ার 7 দিন শেষ। 22 মে 2025। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লিটন সরকারের নেতৃত্বে অভিযানে নামে রাজুকের একটি দল। বৈধ কাগজ এবং রাজুকের অনুমোদন না থাকায় অপসারণ করা হয় বিলবোর্ড। ভাঙা হয় অস্থায়ী কার্যালয়। খুলে নেওয়া হয় বিদ্যুতের মিটার আর সিলগালা করে দেওয়া হয় অস্থায়ী সাইট অফিস। অবৈধভাবে জমি বেচাকেনা করার বিষয়টি স্বীকার করেন রেলিক সিটির পরিচালক সাব্বির হোসাইন। এই যে 8000 বিঘার মতো, এটা কি আপনার মালিক কতটুকু? আমরা খুব সামান্য, আমরা কেবল অল্প কয়েক মাস হলে শুরু করছি। আপনি কি পারেন অন্যের জমি লেআউট করতে? না। তাহলে করলেন কেন? আমরা এটা প্রাথমিক একটা পরিকল্পনা, বারবার বলছি, প্রাথমিক একটা পরিকল্পনা করেছি। এরপরে জুলাই আগস্টে আমাদের একটা ডিজিটাল সার্ভে করে স্পেসিফিকভাবে তখন আমরা ওটা কাজ করার কথা। এটা একটা প্রতিষ্ঠান যেহেতু নিবন্ধনই হয় নাই, এই প্রতিষ্ঠানের নামে তারা এটা কোনোভাবেই করতে পারে না। তো আমরা এখানে তাদের যতগুলো এরকম সাইনবোর্ড ছিল, বিলবোর্ড ছিল, এগুলো আমরা অপসারণ করেছি এবং তারা যেটাকে অফিস হিসাবে ব্যবহার করছিল সেটা আমরা, যে শেডের ছিল, এটা আমরা ভেঙে দিচ্ছি এবং অফিসটা আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে অফিসটা বন্ধ করে দিচ্ছি। একই সাথে যেহেতু আমরা অভিযুক্তকে ঘটনাস্থলে পেয়েছি এই প্রতিষ্ঠানের পক্ষে এবং তিনি আমাদের সামনে দোষ স্বীকার করেছেন, আমরা তাদের 10 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। একই সাথে তারা আমাদের 300 টাকার একটা স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করবে যে পরবর্তীতে এই প্রতিষ্ঠান যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এই ধরনের কোনো কার্যক্রম তারা আর চালাবে না। ইনভেস্টিগেশন 360 ডিগ্রি টিমের গত কয়েকদিনের তদন্ত এবং সবশেষ রাজুকের অভিযানে খুশি গ্রামবাসী। যে আমরা অনেক খুশি, আমরা গ্রামের নিরীহ মানুষ, নিরীহ কৃষক, আমরা আমাদের জমিতে এদের ভয়ে যাইতে পারতাম না। হ্যাঁ, দীর্ঘদিন পরে আপনারা আসছেন, আমরা খুব খুশি ভাই। রেলিক সিটি, লেক আইল্যান্ড ও নিশান হাউজিংয়ের একটিরও নেই রাজুকের অনুমোদন, কারণেই পরিবেশ ছাড়পত্র। শুধু আছে পেশি শক্তি আর চটকদার বিজ্ঞাপন। আর সেই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে অনেকেই হারিয়েছেন জীবনের সবটুকু সঞ্চয়। বিপরীতে শাহনেওয়াজরা পকেটে ভরে নিয়েছেন কোটি কোটি টাকা। শুধু তাই নয়, মাঝখানে গ্রামবাসীর মধ্যে সৃষ্টি করে দিচ্ছে বিভেদ আর সংঘাত। চলে মামলা পাল্টা মামলা, গ্রামের সংঘর্ষ লাগিয়ে দিয়ে বস্তা ভর্তি টাকা দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাতে থাকে ভুইফোড় আবাসন কোম্পানির মালিকেরা। তাই কোনো আবাসন কিংবা সিটির নামে কোনো জমি বা প্লট কেনার আগে অবশ্যই যাচাই করা দরকার এটি রাজুক অনুমোদিত কিনা। তাহলে প্রতারকদের খপ্পর থেকে রেহাই পাবে হাজার হাজার মানুষ বা ক্রেতারা। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।